সুখে দাঁড়িয়ে একবারে চিপায় প্রস্রাব করছে। কে যেন থুতু দিল আমাকে উপর থেকে, একটুর জন্য শরীরে পড়ে নাই। উপরে তাকিয়ে দেখি 3 তলায় একটা মেয়ে চিলকিলিয়ে হাসছে। আমি বললাম, এই মেয়ে থুতু দিলে কেন? মেয়েটা বললো, এটা প্রস্রাব করার জায়গা না। আমি বললাম, তো কোনটা? আপনার বাড়িতে আসবো প্রস্রাব করার জন্য? মেয়েটা বললো, আয় তোরে জুতা পিটা করবো। তারপর আমি বললাম, এখন যদি থুতুটা শরীরে পড়তো? মেয়েটা বললো, শরীরে পড়লে তো আমি কি করব? আমি বললাম, আপনি কি করবেন মানে? বেয়াদব মেয়ে। মেয়েটা বললো, তুই আমাকে বেয়াদব বললি? তোর তো সাহস কম না? এই বলে আবার আমাকে থুতু দিল উপর থেকে। আমি সরে যাওয়ার কারণে শরীরে পড়ে নাই। আমি বললাম, ফজলামের একটা লিমিট থাকা দরকার, ফালতু মেয়ে। মেয়েটা বললো, তুই আমাকে ফালতু বললি? সাহস থাকলে তুই দাঁড়া, আমি নিচে আসতেছি। আমি বললাম, কি করবেন আপনি? যত সব ফালতু মেয়ে। মেয়েটা বললো, তুই আবার আমাকে ফালতু বললি? তোর যদি সাহস থাকে তুই 2 মিনিট দাঁড়া। আমি বললাম, কি করবেন আপনি? কি করবেন? মেয়েটা বললো, তুই জানিস আমি কে? আমি বললাম, কে আবার আপনি? আপনি একটা ফালতু মেয়ে। মেয়েটা বলে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর খবর আছে, তুই শুধু একটু দাঁড়া, আমি নিচে আসছি। আমি বললাম, আসেন দেখি কি করেন। তারপর দেখলাম মেয়েটা জানালার থেকে সরে গেছে, তার মানে সত্যি সত্যি নিচে আসতেছে। এলাকায় নতুন আসছি, কারোর সাথে পরিচয় নেই, কি করবো? এমনিতে মেয়েটাকে রাগিয়ে দিয়েছি, কি করবো? চলে যাই, শুধু ঝামেলা করে লাভ নেই। আমি এই চিপা থেকে অন্য আরেক চিপায় ঢুকে গেলাম, দেখতে লাগলাম মেয়েটা এসে কি করে। একটু পর দেখলাম সে একা আসে নাই, সাথে আরো 6-7 জন, প্রত্যেকের হাতে লাঠি। আমি দেখে তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আল্লাহ আমাকে রক্ষা করেছে, সেখানে থাকলে এতক্ষণে হসপিটালে ছিলাম। সেখানে থেকে আর লাভ নেই, দিলাম এক দৌড়ে বাসায়। গেটে বাবার সাথে দেখা। আমার দৌড় দেখে বাবা বলল, কি রে এভাবে দৌড়াচ্ছিস কেন? আমি বললাম, আরে বাবা কুকুর, তুমি তো জানোই আমি কুকুরকে ভয় পাই। বাবা বললো, তুই আবার কুকুরকে কবে থেকে ভয় পাস? আমি বললাম, আরে বাবা পাগলা কুকুরকে ভয় পাবো না? বাবা বললো, হয়েছে বুঝছি, এবার ঘরে যা। আমি ঘরে আসলাম, ঘরে এসে মা দেখে বললো, ওইভাবে তুই হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, আরে পাগলা কুকুর। মা বললো, কি কামড় দিছে? কোথায় দেখি। আমি বললাম, আরে না, খাবার দাও, খিদে লাগছে। মা বললো, দিচ্ছি। আমি আমার রুমে চলে আসলাম। আমি ফাহিম, এবার অনার্স 3rd ইয়ারে। এইবার আমাদের বাড়ি নরসিংদী, ঢাকায় ছোটবেলা থেকেই ভাড়া থাকি, এই এলাকায় নতুন এসেছি। মা ডাক দিল, গেলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে এসে দিলাম এক ঘুমে। বিকেলে মা বললো, যা তো মুরাদ বাজার থেকে দুধ নিয়ে আস। তাই বললাম, আমি পারবো না, আপুকে পাঠাও। মা বললো, কি তুই ছেলে আর তোর আপুকে বলছস বাজারে যাইতে? তাড়াতাড়ি যা, নয়তো তোর বাবাকে বলে দিব। আমি বললাম, ওকে যাচ্ছি। সে কি করে? শুধু বাসায় শুয়ে শুয়ে ঘুমায়। মা বললো, তুই কি ভুলে গেছস তোর বোন যে চাকরি করে? আমি বললাম, কিসের চাকরি করে? মা বললো, যা চুপচাপ বাজারে যা। আমি বাজারে চলে আসলাম, দুধ কিনলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। পরের দিন সকালে বড় বোন তাসফিয়া এসে ডাক দিয়ে বললো, ভাই একটু দোকানে যাবি? আমি বললাম, কেন? তাসফিয়া বললো, আল্লাহ দোকানে রুটি খেতে খুব মন চাচ্ছে। আমি বললাম, তো আমি কি করব? তাসফিয়া বললো, একটু এনে দে না। আমি বললাম, 150 টাকা লাগবে। তাসফিয়া বললো, তুই যাবি আর আসবি, এখানে তোর 150 টাকা লাগবে কি করে? আমি বললাম, তোর 2টা রুটি 30 টাকা, আসা যাওয়ার ভাড়া 40 টাকা, আমি 2টা রুটি খাবো, সেখানে 30 টাকা, মোট 100 টাকা, আর আমার চার্জ 50 টাকা, মোট 150 টাকা। তাসফিয়া বললো, আমি এত টাকা দিতে পারবো না, 100 টাকা নেই। আমি বললাম, কোনো কম নাই, তুই যা তো, আমি একটু ঘুমাই। তাসফিয়া বললো, এনে 150 টাকা, দেখবি তোর বিচার আল্লাহ করবে। আমি বললাম, দিলে তো তোর ছোট ভাইকে দিচ্ছিস। তাসফিয়া বললো, হয়েছে, আবার যা। আমি রেডি হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে বসে রুটি খেয়ে আবুর জন্য নিলাম। ভাবলাম হেঁটেই চলে যাই, শরীরে ব্যায়াম হলো, টাকাটা বাঁচলো, তাই হাঁটা ধরলাম। হেঁটে অনেকখানি সামনে চলে আসলাম। কে জানি পিছন থেকে ডাক দিল, মনে হচ্ছে মেয়ের গলা। মেয়ে বললো, এই পিচ্ছি দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, কে পিচ্ছি? সাবধানে কথা বলবেন, আপনি পিচ্ছি। আমি তাকিয়ে দেখি গতকালের ওই মেয়েটা। মনে মনে ভাবলাম, এবার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। মেয়েটা বললো, কি তুই আবার আমাকে পিচ্ছি বললি? আমি বললাম, আপনার সাথে আগে আবার দেখা হয়েছিল নাকি? মেয়েটা বললো, আমার সামনে ভান ধরবি না, দাঁত সবগুলো ফালাই দিব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। আমি বললাম, কে বলেছে আপনি ফালতু? আপনি তো একটা কিউট মেয়ে। এটা বললো, এসব বলে লাভ নেই, কোথা থেকে জানি এক ছেলে এসে বললো। ছেলেটা বললো, বড় আপু কি হয়েছে? তার সাথে রাগারাগি করছেন কেন? কোনো বেয়াদবি করেছে নাকি? মেয়েটা বললো, বেয়াদবি করেছে মানে? গতকাল আমাকে ফালতু বলেছে। ছেলেটা বললো, কি তুই ফালতু বললি আমাদের এলাকার বড় আপুকে? জানিস সে কে? আমাদের সবার বড় আপু, এলাকার সবাই তাকে বড় আপু ডাকে, আর তুই কিনা ফালতু বললি? ভাই আমি এই এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না, ভুল হয়ে গেছে আপু। ছেলেটি বলল, আপু কি? বড় আপু বল। বড় আপু বললো, কোনো বাপ নাই, এখানে দাঁড়িয়ে 10টা কান বদনি লবি, তারপর যাবি। আমি বললাম, বড় আপু আমাকে মারেন, কিন্তু আমি কান বদনি নিতে পারবো না। বড় আপু বললো, তুই অনেক চালাক, তাই গতকাল চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হাসপাতাল থাকতি। তোকে শুধু বললাম জাস্ট কান বদনি নিতে, তোর ভাগ্য কত ভালো। আমি বললাম, আমি কান বদনি নিতে পারবো না। ছেলেটি বললো, বড় আপুর মুখের উপরে কথা। মেয়েটা বললো, দেখ তোকে কান বদনি নিতে হবে, আগে হোক পরে হোক। আমি বললাম, আমাকে মেরে ফেললেও কান বদনি নিতে পারবো না, আর আমার তো প্রথম ভুল হয়েছে, প্রথমবার তো মাফ করাই যায়, দ্বিতীয়বার ভুল হলে শাস্তি দিয়ে আমি যাই। বড় আপু বললো, তোর কি আমাকে একটু ভয় করছে না? আমি বললাম, ভয় কেন করবে, আপনি ভাগনা ভাল্লুক।
বড়বাবু বললো, তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। আমি বললাম, তো আমি কি করব, আমি যাই। এই বলে আমি হাঁটা ধরলাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় আপুর সামনে নিয়ে গেল। বড়বাবু বললো, আমার সাথে তুই আবার বেয়াদবি করছস, সেই জন্য তাই 20টা কান বদলে নিবি। আমি বললাম, মগের মুলুক নাকি? আমি বললাম, মরে গেলেও কান বদলে নিব না। বড়বাবু বললো, তোর নিতেই হবে। আমি বললাম, নিব না। বড়বাবু বললো, তোর হাত ওইটা কি? আমি বললাম, আপুর জন্য রুটি কিনেছি। বড়বাবু বললো, সুমন তোর কাজ শুরু কর। একটু পর আবার 4-5 জন ছেলে আসলে 2 জন 2 দিক থেকে কান ধরে নিচে টানতে থাকে। টানের কারণে বসে পড়ি, তারা আবার উপর টানতে থাকে, আবার দাঁড়িয়ে গেলাম। এভাবে আমাকে 20 বার উঠবস করায়। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে। কান বদনি শেষ হলে আমি আর কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। কি জঘন্য মেয়ে মানুষ আমাদের সমাজেও আছে। বড় বললো, তোমাকে আমি দেখে নিব। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ডেকে বাসায় প্রবেশ করলাম। আপুর কাছে গিয়ে আপু রুটি দিয়ে আসলাম। মনে মনে ভাবলাম, তোর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে পড়লাম। সারাটা দিন গড়াই কাটিয়ে দিলাম। বিকেলে বাসার ছাদে গেলাম, গিয়ে দেখি 3 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। সবগুলো মনে হয় 20-এর নিচে। আর নিচে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছেলেগুলো চলে যায়। মেয়েগুলো আমার দিকে বাঘার চোখে তাকায়, তারাও চলে যায়। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। একটু পর আরো 2টি মেয়ে আসলো। আমি দেখে চিনতে পারলাম এদের মধ্যে একজন বড় আপু। দেখেই মেজাজটা বিগড়ে যায়। বড় আপু আমাকে দেখে বলল, এই তুই এখানে কি করছিস? তোর লজ্জা শরম কিছু নাই? আমি কিছু বললাম না, কারণ আমার মুখ থেকে সোজা কথা বের হবে না। উল্টা পাল্টা বললে আবার ঝামেলা। তার সাথে যে মেয়েটা আসছে সে বলল, তোর সাথে কিছু হয়েছে? তার বাবা আমাদের বাসায় নতুন উঠেছে, অনেক ভালো ফ্যামিলি, সবার সাথে ভদ্রভাবে কথা বলে। আর ওর বড় বোনের সাথে তো আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বড় বলল, ভালো না ছাই, পুরো একটা ফালতু। সকালে আচ্ছা মতো ধোলাই দিয়েছি। মেয়েটি বলল, কি তুই তাকে মারছস? ছেলেটা অনেক ভালো। আমি হেঁটে তাদের কাছে গেলাম, গিয়ে মেয়েটাকে বললাম। আমি বললাম, আপু আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। আসলে আপনার বান্ধবী অনেক ভালো, এমন মেয়ে আমি আর দেখিনি। বড় আপুকে বললাম, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার মতো মেয়ে দেশে প্রয়োজন। বড় বলল, হয়েছে, আর বলতে হবে না, তুই যা। তখন তার সাথে মেয়েটাকে বললাম, আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটা বললো, কি কথা? আমি বললাম, আপনার নামটা কি? মেয়েটা বললো, জ্যোৎস্না আক্তার। আমি বললাম, আপনার নামটা অনেক সুন্দর, আপনি যেমন সুন্দর নামটাও সেরকম। আসলে আপনি আপু অনেক সুন্দরী। আসলে মেয়েটা একটু সুন্দরী না, বড় আপুকে রাগানোর জন্য এগুলো বলতেছি। জ্যোৎস্না বললো, থ্যাঙ্কস, এই প্রথম আমার নামে কেউ প্রশংসা করলো। আমি বললাম, আপু আমি চাই আজকের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাক, সেজন্য আপনার আমার ছোট্ট একটা সেলফি। আমি আর চোখে তাকিয়ে দেখি বড় আপুর মুখ লাল হয়ে রয়েছে। আমি মোবাইল বের করে জ্যোৎস্নার সাথে সেলফি নিলাম, নিয়ে চলে আসলাম। এখানে এটা বড় আপুর জন্য খুবই লজ্জাজনক বিষয়, কারণ বড় আপুর সামনে তার থেকে অসুন্দরী মেয়েকে প্রশংসা করলাম। সেলফি তোলার সময় বড় আপুকে বাদ দিলাম। কি লজ্জাকর একটা বিষয়। বড় আপু কিছু হলেও বুঝবে। দেখলাম আমার সামনে আসলো, আমার কাছে এসে বলল, তুই বিকেল বেলা ছাদে কি করস? যা নিচে যা। আমি বললাম, আমি কি ছাদে আসতে পারবো না? আমি বললো, দেখছস না এখানে মেয়েরা বিকেলে ছাদে আসে, যা নিচে যা। আমি বললাম, যাচ্ছি। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। ভাবলাম এলাকায় আসলাম, একটা বন্ধু নেই, বন্ধু জোগাড় করতে হবে। আগামীকাল বাস সিটি আছে। প্রতিদিনের মতো রাতটা কেটে গেল। আজকে বাস সিটিতে গেলাম। বাস সিটি শেষ করে বিকেল হয়ে গেল। হেঁটে হেঁটে আসছি, এলাকায় ঢুকে গেলাম। সন্ধ্যা ছুঁই একটা মেয়ের উপর আমার চোখ আটকে গেল। দেখি বড় আপুর সাথে 2টা মেয়ে, একটা ছেলে তার সাথে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম, এই মেয়েটা যে কেন আমার সামনে পড়ে। ভাবলাম আসলে এই মেয়েটার অনেক পাওয়ার এলাকায়। জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে এলাকার লিডার। না, এই মেয়ে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, কিভাবে সে এই অবস্থানে আসলো। মেয়েটিকে দেখে আফসোস হচ্ছে, মেয়েটা শেষ পরিণতি অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আমাকে ছেলে ফেললো, ডাক দিল। বড়াবু বললো, এই ছেলে এদিকে আয়। আমি কাছে গেলাম। আমি বললাম, জি বলেন। বড়াবু বললো, তোর নাম কি? আমি বললাম, ফাহিম। বড়াবু বললো, সিগারেট খাস?